যেখানেই সরকারি নিয়োগ সেখানেই লাগাতার ব্যাপক দুর্নীতি। তৃণমূল জমানায় এটা এতটাই স্বতঃসিদ্ধ সত্য হয়ে গেছে যা আমরা সাধারণ মানুষ এ নিয়ে অযথার কোনো উদ্বেগ প্রকাশ করি না। কেননা আমরা চোখের সামনে একটার পর একটা যেসব ঘটনা ঘটতে দেখেছি, তারপরে এই সিদ্ধান্ত ছাড়া আর কোনো সিদ্ধান্তে আসা যায় বলে আমরা মনে করি না। কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, যিনি জন্মসূত্রে বা কর্মসূত্রে বঙ্গ সন্তান নন, দক্ষিণ ভারতের লোক, তিনি যদি এইরকমই একটি দুর্নীতি সংক্রান্ত মামলায় শুনানি করতে করতে বলে ওঠেন যে দেখুন, যেভাবে চলছে তাতে এই রাজ্য থেকে আপনাদের সন্তান সন্ততি নাতিপুতি কেউ এখানে আর থাকবে না, এই কথাটা শোনার পর থেকে আমার মনে হলো যে এর চেয়ে ন্যায্য কথা তো আর কিছু হতেই পারে না। কিন্তু আমাদের এই যে শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী সব হবুচন্দ্র গবুচন্দ্র উপদেষ্টা, তাদের আত্মসম্মান বোধে একটুও লাগে না? আমরা যারা পশ্চিমবঙ্গে জীবনের বেশিরভাগটা কাটিয়ে দিয়েছি, তাদের কাছে এই ধরনের একটা ভৎসনার অভিঘাত খুবই ভয়াবহ লাগে। অথচ যাদের হাতে এই পচে যাওয়া গলে যাওয়া ব্যবস্থাটা শুধরানোর দায়িত্ব ছিল, তারা পরমানন্দে চুরির পর চুরি, চুরির পর চুরি, দুর্নীতির পর দুর্নীতি করে নিজেরা মোটা টাকার মাইনে নিয়ে লাল বাতির গাড়ি হাঁকিয়ে যে যার মতো করে নিজেদের সাম্রাজ্যের দাদাগিরি চালিয়ে যাচ্ছে। এতটা দুর্নীতি যেখানে ছোবেন সেখানেই, এমন কোনো রাজ্য ভারতবর্ষে আছে কিনা আমি জানি না। কম বেশি দুর্নীতি সর্বত্রই আছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের আমলে পশ্চিমবঙ্গ সরকারি নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির যে নজির তৈরি করে গেল, তার ধারে কাছে পৌঁছতে উত্তরসূরিদের অনেক দিন সময় লাগবে। হাইকোর্টের বিচারপতি, প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে গত পরশুদিন একটি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের শুনানি হচ্ছিল। এই যে জনস্বার্থ মামলাটি, এই মামলাটার বিষয়বস্তু হচ্ছে পশ্চিমবঙ্গে বিএড কলেজগুলিতে বেআইনি নিয়োগ এবং এদের যে ইউনিভার্সিটি আছে, বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি, তার উপাচার্যের একের পর এক কলেজকে স্বীকৃতি দিয়ে দেওয়া, যেই সব কলেজে এনসিটির অনুমোদন নেই, পরিকাঠামো নেই, অথচ উপাচার্য বসে সবাইকে ছাড়পত্র দিয়ে যাচ্ছেন, এবং এর মাঝখানে দালালরা
লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে ছাত্রদের ভর্তি করিয়ে। এবং এই যে অনুমোদনহীন কলেজগুলি, সেখান থেকে যখন ছাত্ররা বেরোচ্ছে তারা দেখছে যে বাজারে তো তাদের কোনো স্বীকৃতি হচ্ছে না, ফলে চাকরি পাচ্ছে না। সুতরাং এটা শুধু দুরাচার নয়, এই দুরাচার কতটা সমাজের পক্ষে ক্ষতিকর সেটা একবার বোঝার চেষ্টা করুন। এই আবেদনে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে নাকি 600 থেকে 650 বিএড কলেজ আছে, এবং এই বিএড কলেজ প্রত্যেকটাই রয়েছে এই বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের অধীনে। আম্বেদকরের নামটি আসলে সংযোজিত হয়েছে এর আগে যে ওয়েস্ট বেঙ্গল টিচার্স ট্রেনিং ইউনিভার্সিটি ছিল, সেই নামটা বদলে দেশপ্রেমিকা মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে আম্বেদকরের নামটা জুড়ে দিয়েছেন। সে যাই ভালোই করেছেন, যোগ্য লোককেই দিয়েছেন। এই যে পিটিশন যিনি করেছেন তিনি, তার নাম নাসিম আক্তার। তার বক্তব্য হচ্ছে যে এই যে 600 থেকে 650 বিএড কলেজ গোটা রাজ্য জুড়ে যে যার মতো করে খুলে বসেছে, তাদের বেশিরভাগের এই ডিগ্রি দেওয়ার মতো পরিকাঠামোই নেই। এবং সেই পরিকাঠামোগুলো কি হওয়া উচিত সে সম্পর্কে এনসিটির সুস্পষ্ট নির্দেশিকা আছে, কিন্তু কাকস্য পরিবেদনা। রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, যেখানে মাল সেখানেই নিয়ম কানুনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে এ রাজ্যে মাস্টার মশাইরা, উপাচার্যরা, এমনকি আমলারা, এরা পর্যন্ত একেবারে গাটার লেভেলে নেমে গিয়ে এই দুর্নীতির পাঁকে নিজেদের জড়িয়ে ফেলেছেন। এখানে বলা হচ্ছে যে এনসিটির রেকমেন্ডেশন অনুযায়ী যে ইনফ্রাস্ট্রাকচার থাকার কথা তা নেই, অথচ এইসব কলেজগুলোতে প্রচুর টাকার বিনিময়ে ছেলে মেয়েদের ভর্তি করা হচ্ছে। সেই টাকা পরিমাণ এক একজনের ক্ষেত্রে কয়েক লক্ষ টাকা। এই টাকাগুলো সরাসরি যে অধ্যাপকেরা নেন বা উপাচার্যর দপ্তরে পৌঁছে দিতে হয় তা নয়। এই টাকা তোলার জন্য একটা মিডলম্যানদের গোষ্ঠী আছে, দালালদের। সেই দালালদের কাছে পৌঁছতে পারলে এবং যতটা তারা দাবি করছে সেই টাকাটা দিতে পারলে এরা ভর্তি হতে পারে। কিন্তু একবার ভর্তি হওয়ার পরে ছাত্রছাত্রীরা বুঝতে পারে যে ঠেলার নাম কিন্তু বাবাজি। কেননা কলেজে যে উপযুক্ত পরিকাঠামো নেই সেটা বুঝতে তাদের বেশি দেরি হয় না। এবং তার চেয়েও মর্মান্তিক হলো, সেই কলেজগুলি থেকে কোনো মতে একটা ডিগ্রি নিয়ে বাইরে আসার পরে তারা জানতে পারে যে যে কলেজ থেকে তারা পড়ে এসেছে তার অ্যাফিলিয়েশন হয় নেই, নয় নবীকরণই করা হয়নি।
তার মানে জালি প্রতিষ্ঠান, সম্পূর্ণ বেআইনিভাবে সরকারের নাকের ডগায়, শিক্ষা দপ্তরের নাকের ডগায়, উপাচার্যের নাকের ডগায় রমরমিয়ে চলছে। সেই সব কলেজ এমন ডিগ্রি দিচ্ছে যে ডিগ্রির কোনো বৈধতাই নেই, অথচ যারা পড়তে যাচ্ছে সেই সব ছেলে মেয়েকে লাখ লাখ টাকা গুণাগার দিয়ে এই সামান্য একটা বিএড ডিগ্রি সংগ্রহ করতে হচ্ছে। তারপরে পিটিশনাররা বলছেন যে এই যে আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের যিনি ভাইস চ্যান্সেলর আছেন, তিনি নিজে বসে বসে এই কলেজগুলিকে ছাড়পত্র দেন এবং ছাড়পত্র দেওয়ার আগে ম্যান্ডেটরিলি যেসব বিষয় তার চেক করার কথা, অর্থাৎ এনসিটি গাইডলাইন ধরে ধরে প্রত্যেকটা কলেজ সেগুলো ফুলফিল করছে কিনা, সেগুলো দেখার পরেই তো অনুমোদনের প্রশ্ন আসে। কিন্তু তিনি ওসবের ধার ধারেন না, মাল যেখানে অনুমোদন সেখানে। এই প্রিন্সিপালে তিনি একের পর এক কলেজকে অনুমোদন দিয়ে যান। তাদের হাতি ঘোড়া সাপ ব্যাং সেখানে কি আছে সেসবের পরোয়াই করেন না। এই কথা শোনার পরে প্রধান বিচারপতি মন্তব্য করেছেন, ইট ক্যানট বি দ্যাট দ্য ভাইস চ্যান্সেলর ডাজ নট নো এনিথিং। এটা হতে পারে যে তাঁরই বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে এই রকম বেআইনি কার্যকলাপ চলছে, নৈরাজ্য চলছে, ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা চলছে, আর তিনি কিছুই জানেন না। এটা তো আদৌ বিশ্বাসযোগ্য নয়। অতএব তিনি বলেছেন, প্রধান বিচারপতি, হি শুড বি রিমুভ ফ্রম অফিস ইমিডিয়েটলি। অর্থাৎ এইরকম একজন উপাচার্যকে আর কাল বিলম্ব না করে তার পদ থেকে অর্ধচন্দ্র দিতে হবে। আমি জানি না হাইকোর্টের এই আদেশ কার্যকর করতে রাজ্য সরকার কোনো উদ্যোগ আদৌ নিয়েছে কিনা। আমি আজকে রবিবার, তবু আমি চেষ্টা করেছিলাম শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত লোকজনের সঙ্গে কথা বলতে, যে তারা সত্যিই এই উপাচার্যকে ঘাড় ধাক্কা দিচ্ছেন কি দিচ্ছেন না সেটা জানার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের কারোর সঙ্গেই আমি যোগাযোগ শেষ পর্যন্ত করে উঠতে পারিনি। তবে এই সরকারের যা ট্র্যাক রেকর্ড, তাতে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কোনো হাইকোর্ট মতামত দিলেও সেটা কার্যকর করার ব্যাপারে এদের উৎসাহ আদৌ কোনো কাজে দেখা যায় না। যখন অনন্য পায় তারা হয়ে যাবেন, অর্থাৎ ফাইনাল অর্ডার বেরোলে তখন তাদের সামনে আর কোনো রাস্তা থাকবে না। হয়তো এখন শিক্ষা দপ্তরের মাতব্বরেরা ভাবছেন যে এটা তো শুধু ইন্টারিম অর্ডারে একটা আদেশ দিয়েছে, দেখা যাক ফাইনাল অর্ডারে কি থাকে। ততদিন উপাচার্য মশাই আপনি গুছিয়ে মাল কামিয়ে যান, আর আমাদের যা বকরা সেটা আমাদের কাছে পৌঁছে দিয়ে যান। এই হচ্ছে বাংলার বাস্তব চিত্র। এই সব শুনে প্রধান বিচারপতি বলেছেন খুব সার্কাস্টিক্যালি, ওয়ান্ডারফুল, দারুণ ব্যাপার সব। স্কুল টিচার রিক্রুটমেন্ট ওয়াজ রিগড,
স্কুল টিচারের নিয়োগের ব্যাপারটা যখন এলো, দেখা গেল জালিয়াতিতে ভর্তি। পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট was rigged. Both are subject matter of challenges before court. Now, even colleges are before court. তাহলে এইভাবে একে একে কোন বিভাগটা আর বাকি থাকছে যার দুর্নীতির কাহিনী আমাদের আদালতে বসে শুনতে হচ্ছে না? আর এইভাবে যদি চলে তাহলে আমি লিখে দিতে পারি, আপনাদের পুত্রকন্যা, নাতি নাতনি কেউ আর এ রাজ্যে থাকবে না। আমার মনে হয় যে কোনো সভ্য বিচার বুদ্ধি সম্পন্ন সরকারের কাছে এর চেয়ে বড় ইনডাইটমেন্ট আর কিছু হতে পারে না। আর শিবজ্ঞানম এখানে থাকতে থাকতে বিলক্ষণ বুঝে গেছেন যে এই রাজ্যটা কিভাবে চলে, কিংবা নৈরাজ্য কিভাবে এই রাজ্যে একটা ফাংশনাল অ্যানার্কির চেহারা নিয়েছে। কেননা ওই একই দিনে কোনো একটা জগদ্ধাত্রী পুজো কমিটি, তারা ফিজিক্যালি ডিসেবলড বাচ্চাদের জন্য একটা স্কুলের যাওয়ার রাস্তা দখল করে মণ্ডপ বানিয়ে ধুমধাম করে জগদ্ধাত্রী পুজো করছে। স্কুলের কর্তৃপক্ষ এসে যখন হাইকোর্টে সে কথা জানিয়েছেন, প্রধান বিচারপতি মন্তব্য করেছেন যে সেটা তো করবেই। এ রাজ্যে পুজো কমিটিগুলো মনে করে তারা ভগবানের চাইতেও ক্ষমতাবান। প্রতিটি মামলায় প্রত্যেকজন বিচারপতি এইভাবে একের পর এক কস্টিক সার্কাস্টিক রিমার্ক করে যাচ্ছেন। গন্ডারের চামড়া নিয়ে বসে থাকা রাজ্য প্রশাসনের কর্তা ব্যক্তিদের কারুরই গায়ে এসব স্পর্শ করে না। এখন প্রশ্ন হলো যে এই যে বিএড কলেজ এনসিটি রেকমেন্ডেশন বা গাইডলাইন, এই গাইডলাইনটা কি? দেখুন, এই গাইডলাইনটা এমনিতে খুব যে একটা কঠিন ব্যাপার তা নয়, এবং যখন এটা নিয়ে খুব বিতর্ক হচ্ছিল তখন বাধ্য হয়ে প্রায় 250টি এই ধরনের জালি কলেজের অনুমোদন এই রাজ্য সরকারই ক্যান্সেল করে দিয়েছিল। কিন্তু তাদের বলা হয়েছিল যে তাদের আরেকটা সুযোগ দেওয়া হচ্ছে, যদি তারা এনসিটি গাইডলাইন মেনে সংশোধনীগুলো করতে পারে তাহলে তাদের আবার পুনরায় অনুমোদনের প্রস্তাব বিবেচনা হবে। শেষ পর্যন্ত এই 250টির মধ্যে বেশিরভাগকেই আবার অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে। সম্ভবত 96টি কলেজকে এতদ সত্ত্বেও অনুমোদন দেওয়া সম্ভব হয়নি। 96টি কলেজ খুব চারটিখানি কথা নয়। 96টি কলেজের যেসব ছাত্রছাত্রীরা বিএড ডিগ্রি নিয়ে বেরিয়েছেন তাদের অবস্থাটা কি?
তাদের হাতে একটা ডিগ্রি আছে, যে ডিগ্রিটা একটা ছেঁড়া কাগজের চাইতে বেশি কিছু নয়। কেননা এই ডিগ্রিটা যে কলেজ থেকে তারা পেয়েছেন সেই কলেজটাই হচ্ছে ভুতুড়ে কলেজ, যার আইনগত কোনো স্বীকৃতিই নেই। তাহলে এই যে ছেলে মেয়েগুলো এত লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে কলেজগুলোতে কোনো মতে একটা জায়গা পেয়ে লেখাপড়া করে ডিগ্রিটি অর্জন করলো, তাদের সুরক্ষার জন্য কি হবে? আমি ধরেই নিচ্ছি যে এই মামলার সূত্র ধরে ক্ষতিগ্রস্ত এবং বিপর্যস্ত ছেলেমেয়েগুলি এবার ওই টেটের বা এসএলএসটির ছাত্রছাত্রীদের মতোই হয়তো হাইকোর্টের দরজায় কড়া নাড়বে সুবিচারের আশায়। এখন এই যে বিএড কোর্স, সেই বিএড কোর্স এসেনশিয়ালি কিন্তু এই পড়ানোর ক্ষেত্রে, বিশেষ করে স্কুলে, একটা খুব গুরুত্বপূর্ণ ডিগ্রি। প্রায় এটা হচ্ছে 2 বছরের কোর্স এবং স্টেট স্কুল সার্ভিস কমিশন অলমোস্ট ম্যান্ডেট দিয়ে দিয়েছে যে বিএড ডিগ্রি না থাকলে চাকরি, সরকারি স্কুলে চাকরি পাওয়াই যাবে না। সুতরাং এই কলেজগুলি সম্পর্কে শিক্ষা দপ্তরের, শিক্ষামন্ত্রীর, শিক্ষা সচিব এবং যারা এইসবের ভারপ্রাপ্ত আছেন তাদের অনেক বেশি সতর্ক এবং মনোযোগী হওয়া উচিত ছিল। কিন্তু সে কাজ পার্থ চট্টোপাধ্যায়ের জমানায় হওয়া কল্পনার মধ্যেই আনা যেত না। আর তার উত্তরসূরি তিনি পার্থ চট্টোপাধ্যায়ের মেস তৈরি করতে, মেস ক্লিয়ার করতে করতে এমন হাঁফাচ্ছেন যে বোধহয় অন্য কোনো দিকে নজর দেওয়ার সময়ই পাচ্ছেন না। শেষ পর্যন্ত রয়ে গেল এই প্রধান বিচারপতির মন্তব্যের প্রাসঙ্গিকতা। দেখুন, এ নিয়ে আমি এর আগে অনেক বলেছি, আবার বলবো, কেননা আমি মনে করি পশ্চিমবঙ্গের যেসব ইস্যু নিয়ে সত্যি বিতর্ক হওয়া প্রয়োজন এবং মানুষের কাছে বারে বারে এই বার্তাগুলো দেওয়া প্রয়োজন, তার মধ্যে অন্যতম হল স্টুডেন্ট মাইগ্রেশন। আমরা এমন একটা হতভাগ্য রাজ্যে বাস করি যেখানে গ্রামের গরিব গুরব মানুষ কাজ পায় না বলে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে বছরের 3/4 সময় কাটিয়ে আসে। আর লেখাপড়ার রাস্তায় যারা হাঁটে তাদের একটা খুব বড় অংশ ক্লাস 12 পাস করার সঙ্গে সঙ্গেই পশ্চিমবঙ্গ ছেড়ে অন্যত্র যেখানেই হোক পড়তে চলে যায়। সেই যে একবার যায় তাদের মধ্যে একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ পরে রাজ্যে ফিরে আসে। তার কারণ আমাদের রাজ্যের উচ্চশিক্ষার কোয়ালিটি এখন এতটাই নিম্নগামী যে মেধাবী ছাত্রছাত্রীরা
কৃতি ছাত্রছাত্রীরা এই সব কলেজে, যে 2-4টে কলেজ আছে নাম করা, সেখানে পড়তে আকৃষ্ট হয় না। আর কাজের বাজারের অবস্থা এতটাই সঙ্গীন যে সবাই জেনে গেছে যে এ রাজ্যে কলেজে পড়ে একটা ডিগ্রি নিয়ে সুইগি বা জোম্যাটোর বাইরে চাকরি জোগাড় করা খুব কঠিন। সরকারি চাকরি তো পাঠ তো উঠেই গেছে, সব কিছু কন্ট্রাক্ট, আর সেই কন্ট্রাক্টের চাকরির বেতনও এত কম যা অন্যান্য রাজ্যে অফিসের বেয়ারেরা তার থেকে বেশি পায়। তো আমরা প্রথমে কমরেডদের সৌজন্যে এবং তারপরে শ্রীমতী ভয়ঙ্করীর সৌজন্যে এমন একটা রাজ্য তৈরি করে ফেলেছি যেখানে শিক্ষিত ছেলেপিলেরা একেবারে ভ্যানিশ হয়ে যাওয়ার পথে, আর তাদের বাবা মারা এই গোটা শহরেরটাকে, যেখানে বাঙালির বাস, কার্যত একটা এক্সটেন্ডেড বৃদ্ধাশ্রমে পরিণত করে সেখানে বসবাস করছে। আপনারা লক্ষ্য করেছেন কলকাতা শহরের ধারে কাছে অ্যাসিস্টেড লিভিং এর যে নতুন ব্যবসা একেবারে ফুলে ফেপে উঠেছে, তার আসল কারণ হলো সন্তান থাকা সত্ত্বেও বাবা মায়ের অসহায় নিঃসঙ্গতা বোধ। অ্যাসিস্টেড লিভিং এর সুবিধে হলো কোনো ঝুট ঝামেলা নেই, জুতো সেলাই টু চণ্ডীপাঠ সব কিছু সেখানে ব্যবস্থা আছে, চিকিৎসার ব্যবস্থা আছে, যার যেরকম প্রয়োজন খাবার ব্যবস্থা আছে। সর্বোপরি প্রত্যেকটা অ্যাসিস্টেড লিভিংয়ে যেহেতু অনেকে মিলে থাকেন, ফলে একটা উষ্ণ সান্নিধ্য এবং অনুষঙ্গের ব্যাপারও আছে। ঠিক এই কারণেই কলকাতা শহরে অনেকে এই অ্যাসিস্টেড লিভিংয়ের জায়গাগুলো কোনটা সেগুলো তাদের বাবা মার জন্য কিনে রেখে দিচ্ছেন, আজ না হয় কাল দরকার পড়বে বলে। এই ওয়াজেদ আলী শাহ যখন লখনৌ ছেড়েছিলেন তখন খুব শখেদে বলেছিলেন, জব ছোড় চলে লখনৌ নগরী। আর আমরা জব ছোড় চলে কলকাতা নগর, এটাই হয়ে দাঁড়াচ্ছে বাঙালি মধ্যবিত্ত জীবনের এক স্থায়ী অভিশাপ। এই অভিশাপ থেকে মুক্তি দেওয়ার ইচ্ছে, ক্ষমতা, যোগ্যতা কোনোটাই এই প্রশাসনের নেই। শুধু গরিবের হাতে ঘুষ দিলেই যদি একটা রাজ্যের উন্নয়ন হয়ে যেত, তাহলে এইসব নিয়ে তর্ক করার কোনো প্রয়োজনই ছিল না। কিন্তু এটাই হলো বাস্তব, এটাই হলো আমাদের ভবিতব্য। ভালো থাকবেন, নমস্কার।
হুম